আপনি খামাখা রেগে যাচ্ছেন ম্যাম, করেছিটা কি? তুমি জানো না তাই না? আমার মাথায় তো জ্বর নেই, ধ্যান ধ্যান করি না, জানবো কিভাবে? তর্ক করছো? জয় মুখে আঙ্গুল দিল। তুমি নিজেই বলো তো, একজন ছাত্র নেতার সাথে এই রকম অসভ্য কর্মকাণ্ড যায়? ভার্সিটিতে মেয়েরা যদি তোমার কাছে নিরাপদ না হয় তাহলে জুনিয়ররা তোমার কাছে কি শিখবে? তোমার শাসন মানবে তারা? জয় মাথা নাড়ল। জি না, মানবে না, আমি হলেও মানবো না। ধমকে উঠলেন ম্যাম। চুপ ফাজিল, তোমায় আমি কি করব জয়? এত দায়সারাভাবে জীবনযাপন করুক না, কোথায় গিয়ে আটকে যাবে, তখন কিন্তু ছটফটানিতে লাভ হবে না বিশেষ। জয় হাসল। ম্যাম, আমি জানি আমার পরিণতি খুব একটা ভালো না, কিন্তু আমার সেই পরিণতিকে ভয় লাগে না। ওই রোগের ওষুধ নেই। তুমি পাগল জয়। বেশি না, অল্প। এক সময় আসবে আমার কাছে, সময় করে কথা বলবো। জীবনে পাপ তো কম করলে না, এখন থামা উচিত নয়? না, থাকবো কেন সুখে? টাকা পয়সা দেবেন থাকলে। মনোয়ারা চুপচাপ চেয়ে রইলেন। জয় আলগোছে হাসল ম্যামের চোখের দিকে তাকিয়ে। পাপ করতে করতে থাকলে মানুষ আর বাঁচে না ম্যাম। আমি আর কদিন বাঁচবো ভাবছি, বিয়ে সেদিন না করে মরাই ঠিক না। মনোয়ারা জয় আমিরের এক হাসিতে ঝলসে গলে গেলেন যেন। জয়ের চোখের দিকে তাকাতে নেই, এটা তিনি মানতেন আগেও। যখন ভার্সিটিতে ছিল এত সব কুকর্ম করে বেড়াতো, অথচ গালি ঝাড়লে বা মারলে যে ছেলে রাগে না, কখনো যে সিরিয়াস হয় না, ঠোঁটের দুষ্টু হাসি অথবা রসিক কথাবার্তা থামে না, তাকে শাস্তি দেবার উপায় কি? মনোয়ারা কপট কঠিন স্বরে বললেন। এখন বলো কি হয়েছে মেয়েটার সঙ্গে তোমার? জয় হা করে শ্বাস নিল, কিছু বলতে প্রস্তুতি নিল সে। এরপর সুন্দর করে বলল। রাগারাগি হয়েছে। রাগারাগি হয়েছে? জুনিয়রের সাথে রাগারাগি? আর মিনা আমার প্রেমিকা ম্যাম, কিন্তু ও এখন আর আমাকে চায় না। কথা বলতে গেলে ছ্যাদ করে ওঠে শালি, এড়িয়ে চলে। এরপর গতকাল আবার অভিযোগ করেছে। একটা দীর্ঘশ্বাস ফেলল জয়। এখন আপনি যদি গিয়ে ওকে এই কথা জিজ্ঞাসা করেন, ও এটাও স্বীকার করবে না যে ও আমার প্রেমিকা। তাজ্জব বনে গেলেন মনোয়ারা। তোমার প্রেমিকা? তোমার মতো ক্যাঙ্গারুর প্রেমিকা? এসবও বিশ্বাসও করে মানতে হবে? কেন বিশ্বাস করতেছেন না? মনোয়ারা চুপচাপ জয়ের দিকে তাকিয়ে রইলেন, এরপর না চাইতেও আচমকা হেসে ফেললেন। তুমি কি ভাবো আমায়? আমি জানি না তোমায়? জয় হাসল। কি জানেন? মনোয়ারা গম্ভীর হবার চেষ্টা করলেন, অথচ লাভ নেই। তাই তিনি কৌশলে বোঝানোর চেষ্টা করলেন বেপরোয়ার ষাটটাকে। আর জ্বালাবে না মেয়েটাকে, তোমার নিজের রেপুটেশন খারাপ হয়। এই খাতিরেও তো বদমাশি ছাড়তে পারো। জয় বোঝানোর চেষ্টা করল। সত্যিই ও আমার গার্লফ্রেন্ড ম্যাম। মনোয়ারা কঠিন হতে গিয়েও হাসলেন। গেট আউট! কান ধরে দাঁড় করিয়ে রাখবো এবার। বের হও আমার রুম থেকে। জয় বাইরে বেরিয়ে এলো হাসতে হাসতে ম্যামের কক্ষ থেকে। আপন মনেই বলল। আরমিন, কেন যে এত সহজভাবে নাও আমায় তুমি? কেন? হোয়াই? পলাশের ডেরা উপজেলার শেষ প্রান্তে, চারিপাশে বিশাল বিশাল গাছ, তার পাশে একটা পুকুর আছে, পুকুরের পেছনে দোতলা বাড়ি, উপরে শ্যাওলা পড়া রুফটপ টাইপের। হামজা বসলো, পলাশ এলো গায়ে শার্ট জড়াতে জড়াতে, পরনে 3/4 প্যান্ট নেমে আছে কোমরের নিচ অব্দি। এমন সবসময় আসো? এই তো কেবলই গেলাম রুমে। এসব সময় মাঝপথে চলে আসা যায় নাকি? হামজা বলল। দরকার বলেই এসেছি, রং তামাশার জন্য রাত আছে, কাজের জন্যই দিন। রাতে তো আমি আসবো না, অন্তত কাজের কথা বলতে, তখন এসব কাজ সারবেন। মন বা শরীর তো আর দিন রাত বোঝে না। হোটেলে গেছিলি? ওখানে পাইনি বলেই এখানে এসেছি। দুহাত একত্র করে ঝুঁকে বসলো হামজা। মাঝারার খবর পেয়েছেন? কাজটা ঠিক করো নাই, বহুত হাঙ্গামা সইতে হবে এর বদলে। অলরেডি কিছু একটা হয়েছে বলেই আসছো, ঠিক বলছি না? না, ঠিক বলেননি, তেমন কিছুই হয়নি, তবে হবে বলে আশঙ্কা করছি। আপনি আবার মাঝারকে সাহায্য করছেন না তো? আরে না, আমার কাছে আছে, বসে দু একটা ফুক মারে চলে যায়। অবাস্তব পেট বাড়ানোর কথা শুনতে এখানে আসেনি পরশ ভাই, বাজে কথা রেখে সোজা কথায় আসুন। তো তুই কি চাস আমার কাছে? তোর শত্রুগুলোরে
আমার শত্রু বানায় ফেলি? এখানে বসে ব্যবসা কারবার চালাতে গেলে দিনাজপুরের সব রাজনীতিবিদকেই দরকার আমার। আমার কারবারের কাছে আমি আপোষ করি না, জানিস তো তুই। হামজার জন্য নাস্তা এলো। পলাশ খেতে ইশারা করলো। হামজা তা উপেক্ষা করে বলল, আর যদি মাঝারের লোক কোনো হাঙ্গামা করে আপনার কারবারেও ভাড়া পড়বে। এখানে বসে কলকাঠি নাড়ার সুযোগ আমি দেব না বোধহয় আর। ইস, কথা কোন দিক থেকে কোন দিকে নিয়ে যাচ্ছ। আমি শুধু কারোর সাথে সম্পর্ক নষ্ট করতে চাই না, আর এইটাও চাই তুমি আর মাঝার এক হও। যেহেতু আমারও তোমাদের প্রয়োজন, তোমাদেরও আমাকে। অথচ দুজন এক হইতে পারো না, মাঝে পিষে মরতেছি আমি। অথচ মেয়র হচ্ছি আমি। মাঝারের গোষ্ঠী শুদ্ধ রাজনীতি থেকে উপরে ফেলবো। তাহলে ওদের সাথে আপনার সম্পর্ক রাখার বিশেষ দরকার হবে বলে মনে হয় না। পলাশ সিগারেট ধরিয়ে ঠোঁটে চেপে বলল। চা ঠান্ডা হয়ে যাচ্ছে। সোফার উপর শরীরের ভার ছেড়ে বসলো। হামজা শুনল না বোধহয় সেই কথা। সোজা সাপটা বলল, আজ সম্মেলনে যদি একটা আওয়াজও আসে ওদের, সামান্য পরিবেশ নষ্ট হলেও আপনার ধান্দার শিখরে একটানে উপরে তুলে ফেলে দেব আমি। মাঝার ঢাকায় চিকিৎসারত, ওর ছেলেরা আতঙ্কগ্রস্ত। অথচ আমি জানি আপনার লোকজন মাঝারের হয়ে ক্লাবে প্রতিদিন গন্ডগোল করতে যাচ্ছে। আপনি ওদের নিষেধ করবেন। পলাশ চুপচাপ তাকিয়ে রইল। একটু হামজার দিকে পরে গম্ভীর হলো। আমি ওদের যেতে বলিনি। আমিও আমার ছেলেদের যেতে বলবো না। ওরা নিজেরাই দড়ি ছিঁড়তে খুব ওস্তাদ। আর জয়কে তো চেনেন। এত হাইপার হয়ে এই লাইনে টিকবি কেমনে? তুই শান্তিপূর্ণভাবে কাজ করে এত তাড়াতাড়ি এইখানে আসছো। এখন আমি যা বলি মন দিয়ে শোনো। সংক্ষেপে শেষ করুন, সময় কম হাতে। জয় কোথায় এখন? বাড়িতে। কথাটা মুখে বললেও মনের ভেতরে খট করে উঠল হামজার। যে ডানপিটে ছেলে আসলে বাড়িতে আছে তো। রাগে শরীরের লোম দাঁড়িয়ে গেল হামজার। সবকিছু অসহ্য লাগছে কেন জানি। পলাশ বলল, জয় তোর সাধের গোয়ালের পাগলা সার। ওরে তুই ভালো শক্ত দড়িতে আটকাস নাই কোনোদিন। এই জন্য ভুগবি খুব। যতই গুছাই রাখতে চাও আব্বা গোয়ালটারে, পাগলা সারটা যতদিন খোলা আছে তোমার দুর্ভোগের শেষ থাকার কথা না। নির্বাচনের আগে যে কামটা করছিস তুমি, আমি খালি ভাবতেছি ওরা এখনো কেস ফাইল করে নাই কেন তোর নামে। সাবধান থাক। ঝড়ের আগের নীরবতা বলেও একটা কথা আছে। জন্টু সাহেব ছেলেকে নিয়ে ব্যস্ত, চিন্তিত। কিন্তু মাঝার সুস্থ হোক, ফিরে আসুক। খেলার দিন গেল না, আসতেছে। নির্বাচন ক্যান্সেল করছিস, ছেলেটারে আত্মরা করছিস মেরে। এই সময় ঠিকটা এসব। হামজা চুপচাপ শুনল। পরে জিজ্ঞাসা করল, রাজন মামা আসবে কবে? সিগারেট ফেলে দিয়ে বলল পলাশ, রাজধানীর ব্যস্ততা মেলা, ঠিক নেই কবে আসে এক ঝলক। আর কিছু বলতে চাচ্ছিলেন? মুখের ভেতর না রেখে বলে ফেলুন। হামজার কথায় হেসে ফেলল পলাশ। তোরে আমার খুব ভাল লাগে হামজা, একদম সফল গ্যাংস্টার তুই। তবে আমারে যে পদে পদে দরকার তোর, এইটা ভুলবি না। পলাশের চোখের রং ধূসর, ঠিক বিড়ালের মতো জ্বলজ্বল করে। হাসলে কেমন এক গা ছমছমে ভাব ছড়িয়ে পড়ে আশেপাশে। চেহারাটা অন্যরকম দেখতে। ভ্রুর মাঝখানে ফাঁকা নেই, জোড়া ভ্রু। খাড়া নাকে ডগায় সূক্ষ্ম বিভাজনের কারণে নাকটা অদ্ভুত লাগে দেখতে। কথা বলার সময় ঠোঁটে একটা প্যাচপ্যাচে হাসি লেপ্টে থাকে। এই হাসি দিয়ে দিনাজপুরের কালোবাজার জমজমাট চলছে পলাশের হাতে। হামজা বেরিয়ে এলো। তার মন অশান্ত হয়ে আছে। অস্থির হাতে ফোন করলো বেশ কয়েকবার জয়কে। জয় প্রতিটা কল গুনে গুনে কেটে দিল। ফোন ভাইব্রেট হলো হামজার। রিপন কল করেছে। মিনিট চারেকের মতো শুধু বলল ওপাশ থেকে। হামজা শুনল। মাথায় রক্ত উঠে গেল। সোজা গাড়িতে উঠল বাড়ির উদ্দেশ্যে। তরু অসময়ে হামজাকে দেখে চমকালো। হামজা রাগে না, খুব শান্ত মানুষ। রাগলে মানুষ থাকে না, এটাও সত্য। জয়, জয় কই? তরু কথা বলল না। মাথা নত তার। হাত পা শিরশির করছে। তরু নীরবতা হামজাকে ক্ষুব্ধ করে তুলল। হাতের ফোনটা এক আছাড়ে 4 খণ্ড করল। বকে উঠে, জানোয়ারের বাচ্চা বের হয়ে গেছে। বললাম বাইরের পরিস্থিতি খারাপ, বের হোস না। বের হয়েছে আবার ভার্সিটিতে গিয়ে অকামো করা সারা। তোরা কেউ দেখিসনি? তরু ঠকঠক করে কেঁপে উঠল। দৌড়ে এলো সকলে। সবগুলো ভাড়া শুধু একটা নাকে তেল মেরে ঘুমাও। ওই শুয়োরের বাচ্চা আজ বাড়ি আসলে। ডাইনিং টেবিলের উপর থাকা জগটা এক বাড়িতে মেঝেতে ফেলল। ঝনঝন করে গুঁড়ো হয়ে গেল সেটা। হুমায়ুন পাটোয়ারি এগিয়ে এলেন। কি হয়েছে? খেপছিস কেন? জয় বাচ্চা ছেলে, ওরে নিয়ে এত ভয় পাওয়া লাগবে? কি শুরু করছিস? তুলি বের হয়ে এলো। তোমার ছেলে কি মানুষ আব্বু? কোয়েলকে আনতে যাওয়ার কথা ছিল,
জয় সেখানে গেছে হয়তো। হামজা তাকালো তুলির দিকে, তুলি চুপ করে গেল। হামজার চোখ দিয়ে রক্ত ছুটে বের হচ্ছে। চোখ বুজে খেপে যাওয়া খোবড়া সাপের মতো ফোঁসফোঁস করে শ্বাস নিল নিজেকে শান্ত করতে। সোফার পাশের হাতের ডান সাইডে কাউচের উপর জয়ের হেডফোন পড়ে আছে, সেটা তুলে ছুঁড়ে মারল শূন্যে। সেটা গিয়ে দেওয়ালে লেগে ভেঙে মেঝেতে ছড়িয়ে পড়ল। হুমায়ুন পাটোয়ারি বললেন, তুই শান্ত হ, ওর কিছু হবে না। দাঁত আটকে বলল হামজা। আব্বু, কথা কম বলেন আপনি। তুলি, ভেতরে উঠে যা যা। গর্জে উঠল হামজা। তুলি চোখ বুজে ফেলল সে বজ্রকণ্ঠে, তবে নড়ল না। তরুর গা কেঁপে উঠল অজান্তে। হাতের লোম দাঁড়িয়ে আছে, শিউরে উঠল শরীরটা। বাইরের পরিস্থিতি সম্বন্ধে ধারণা আছে আপনার কোনো? ফোন লাগান, ফোন লাগান কুত্তারা বাচ্চারে, জলদি জলদি করেন। ফোন কই আপনার, ফোন কই? হুমায়ুন পাটোয়ারি দৌড়ে গিয়ে ফোন আনলেন। ফোন করলেন জয়কে। জয় দুবার কেটে 3বার রিসিভ করে। হামজা ফোন কানে ধরতে ধরতে মারি পিষল। বান্দির বাচ্চা, কই মরতে গেছিস? আজ আমার সামনে আসলে তোর রুহ না বের করে নেই আমি। হারামির বাচ্চা শালা শোর, কতবার নিষেধ করে গেছি আমি তোরে। 5 মিনিটের মধ্যে বাড়ি না আসলে খুন হয়ে যাবি আমার হাতে। জীবিত পুঁতে দেবো একদম। কথা কানেও যায় না, মাথায়ও ঢোকে না। সেই মুহূর্তে ভেতরে ঢুকলো জয়। তার কানে ফোন ধরা তখনও। হামজা ফোন নামিয়ে রেখে এগিয়ে গেল জয়ের দিকে। জয় এক লাফে সোফা টপকে ওপাশে গিয়ে দাঁড়ালো। ভাই থামেন বাল, আমি কিন্তু ছোট বাচ্চা না, কাজ ছিল, বের হয়েছিলাম। সবার সামনে মারলে জুতা হবে আমার। হামজা তেড়ে ধরতে গেলে জয় ছিটকে দাঁড়ালো। আমার কি তোমার ভোদাই মনে হয় ওরা আসবে আমার ক্ষতি করে চলে যাবে, আর আমি পিছনে মারা খেয়ে জায়গায় পড়ে থাকবো ওইখানে? হামজা নিয়ন্ত্রণ করতে গিয়েও পারল না, বিশ্রী ভাষায় বকলো। আর একটা কেস যদি ভরে দেয় তোর পেছন দিয়ে, তারপর? এমনিতে কি চারদিকে প্যারারা ভাব? কিসের সম্মেলন ডেকে এসেছিস কালকে? আর মাত্র 15 দিনও নেই নির্বাচনের। এই সময় তোকে টলারেট করব নাকি? যা যা ঝামেলা বেঁধে আছে চারদিকে, আরো ঝেপে ঝেপে আসছে, সেগুলো ট্যাকেল দেব। তোর ঝন্টু আব্বা তোর নামে কয়েকটা কত রকমের কেস ফাইল করবে, তোরে ফাঁসি দড়িতে না ওড়নায় ঝুলাবে, আমার নির্বাচন চাঙ্গেনা মাথায় তুলবে, সেই পরিকল্পনা আসছে। ভার্সিটিতে তোর বিপক্ষে আন্দোলন করছে, নির্বাচনের দিন এগিয়ে আসছে। শুয়োরের বাচ্চা, এবার ভালো হ। চাপ নিতে নিতে আমার ধৈর্য টান লাগবে, সবগুলোর একসাথে কুচি কুচি করে কেটে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেব। এক এক রকম কর্ম করে রাখো, তা সামাল দেওয়ার জন্য একা আমি? হুট করে হামজা রুখে গেল জয়ের দিকে। গায়ে হাত লাগার আগেই মাঝখানে তুলি এসে দাঁড়ালো। থাম, রাগ উঠলে পাগল হয়ে যাস। মানুষের চামড়া আছে তোর মাঝে, এই জন্যই ভাবি তোকে ঘেন্না করে। হামজা চোখ বুঝলো। তুলি, সরে যা সামনে থেকে। তোর গায়ে হাত দিতে চাচ্ছি না আমি, বেশিক্ষণ মনে রাখতে পারবো না, তুই মেয়ে মানুষ। ভুলে যা, পারলে ভুলে গিয়ে মার আমায়। ওর শরীর ভালো, তুই ওকে মারতে যাচ্ছিস। তার আগে নিজের দিকে দেখ। সব কিছুই কি শুধু ওই ভুল করে? তোর কোনো ভুল নেই। তুই তোর চাচা শ্বশুরকে নির্বাচন থেকে বাদ করিয়েছিস কেন? এখন ওরা খেপে গেলে সামাল দেওয়া কষ্ট হচ্ছে। তার ভাগ জয় কেন নেবে? তুই ক্ষমতায় লোভে বহুত আগেই জানোয়ার হয়ে গিয়েছিস। জয়কে বানিয়েছিস। এই শোধ এই বাড়ির কোনো পুরুষ বা মেয়ে লোককে ভালো, কেউই ভালো না। কাদা ছোড়ার কোনো দর নেই। হামজা সরে এলো। জয় সোফা টপকে হামজার সামনে এসে দাঁড়ায়। ভাই হামজার কাঁধের দুপাশে নিজের দুহাত জড়িয়ে পিছিয়ে নিয়ে গিয়ে সোফায় বসিয়ে দিল হামজাকে। এরকম নির্লজ্জের সামনে চেয়েও হামজা কোনো প্রতিক্রিয়া দেখাতে পারে না। আর মুখ কঠিন করে ভারী শ্বাস ফেলতে লাগলো। জয় পা ফাঁক করে বসলো সোফাতে পাশেই। ঠান্ডা হও তুমি, সব ঠিক আছে, যা হয় দেখা যাবে। কিছু না হতে তা হবে। আশঙ্কা করো, যদি অশান্তি করো তাহলে না হয় যে অশান্তিটুকুর পাওয়ার ছিল সেটাও থেকে তো বঞ্চিত হচ্ছে আমরা। হামজা দাঁত খিঁচল। ফাক ইউ প্রসান্ট্রি। জয় হামজার কোলে মাথা রেখে শুয়ে বলল। ফাক ইউ টু ব্রো। হামজা মাথা এলিয়ে বসলো। তুই কি করেছিস আর্মিনের সাথে? খবরদার ভাই, এসব মেয়ে ঘটিত বিষয়ে জড়বে না আমায়। আমি ভার্জিন ছেলে, ভালো ছেলে। তুমি আর্মিনকে গিয়ে জিজ্ঞাসা করো ও আমার সাথে কি করেছে। সকালে কানে বোমা ফাটালো যেন। আরমিন আবার কে? কোন মেয়ে জয়ের সাথে কি করেছে? হামজা বলল। কি সব বাজে কথা বলছিস? ও কি করবে তোর সাথে? আমি কিছু না করে ভুল করেছি। শালিয়া আমার নামে অভিযোগ করেছে আমি নাকি প্রিজিং করি ওকে। কসম, এখন অবধি শুয়ে দেখিনি।
মুখটাও দেখেছি একবার ভুলে ভালে। পাগল ছাগল চেংড়ি, হিপটিজিং বোঝে না। চাঁদনির সাথে আবারও দেখা করতে গিয়ে সেদিন ওদের পায়নি অন্তু। ঘর বাড়ি আছে, মানুষ নেই, আজব ব্যাপার। আখির লাশ মাটি হয়েছে 2 সপ্তাহ হয়নি। হতে পারে হামজারা উচ্ছেদ করে দিয়েছে ওদের। আশেপাশের বাড়িতে খোঁজ করে যেতে পারেনি সংকোচে। আশেপাশের বাড়িতে খোঁজ করতে যেতে পারেনি সংকোচে। পাশেই হামজার ক্লাব। পুরো এলাকা পোস্টারময়। গাড়িতে গাড়িতে মাইকিং চলছিল। বিশ্রী অবস্থা। শহরের ভেতরে ঢুকে ভীষণ অস্বস্তি হলো অন্তুর। আব্বু ছাড়া একা চলার অভ্যাস নেই। 4 মাস আগে 2 ছাত্র পড়াতো। নিজের ব্যস্ততা এবং আমজাদ সাহেবের নিষেধে বাদ দিয়েছিল। একজনের কাছে 2 মাসের বেতন পাওনা ছিল, তা কোনোদিনও চাইতে যায়নি অন্তু। সেদিন ফেরার পথে তাদের বাড়ি পড়েছিল। মহিলা দেখতে পেয়ে খুব খাতির করে ভেতরে বসিয়ে নাস্তা করিয়ে সেই টাকা জোর করে হাতে ধরিয়ে দিলেন। অন্তুর ফুরফুরে লাগছে মনটা। পুরুষেরা ভাবে তারাই বোধহয় শুধু বেকারত্বে পিষে মরে, শখ আহ্লাদ পূরণের ব্যর্থতায়। তারা বুঝে না মেয়েরাও স্বপ্ন দেখে নিজের যোগ্যতার জোরে হালাল উপার্জনের টাকায় 2 মানুষের হাতে কিছু তুলে দিয়ে তাদের কপট রাগে শিকার হতে। এখন অন্তু পুরো টাকাটা দিয়ে একটা দামি রোলেক্স ব্র্যান্ডের ঘড়ি কিনে নিয়ে যাবে আব্বুর জন্য। আব্বু হাসবে না, একটুও না, বরং গম্ভীর হয়ে বলবেন, বেশি বড় হয়ে গেছিস? এসব আনতে কে বলেছে? তোর এটা নেই সেটা নেই, এটা দিয়ে কিনে দেয়া যেত না? যা নিয়ে যা তোর ঘড়ি। লাগবে না আমার, আমি ঘড়ি পরি না এখন আর। অন্তু চুপচাপ রেখে চলে আসবে। তৎক্ষণাৎ ঘড়িটা হাতে তুলে নেবেন আমজাদ সাহেব। উল্টে পাল্টে দেখবেন, অল্প বিস্তর হাসবেন। সেই হাসিও যেন গম্ভীর দেখাবে। এরপর হাতে পড়বেন ঘড়িটা, আবার খুলে রেখে দিবেন পুরনো আলমারির ডান পাশের ড্রয়ারে। ঘড়ি কেনা শেষে ফেরার গাড়ি থামালো অন্তু। চালক বলল, আপা ওঠেন, তাড়াতাড়ি ওঠেন। ট্রাফিক সালাররা বেশিক্ষণ দাঁড়াইতে দেয় না এখানে। গাড়ির ভিতর ঠেসে ঠুসে বসার মতো কোনো মতে জায়গা রয়েছে। সব যাত্রী পুরুষ। অন্তু বলল, পরের গাড়িতে চলে যাব, আপনি যান। আরে আপা, সমস্যা কি? সবার ঘরেই মা বোন আছে। এরা কেউ আপনার ভাই, কেউ বাপের মতন। বসেন, তাড়াতাড়ি চলে যাই। অন্তু হাসল। জি, একদম সঠিক কথা বলেছেন। বেগানা বলে শুধু একটা শব্দ রয়েছে, এর কোনো যুক্তি নেই। হুদাই এই শব্দটার উৎপত্তি। কারণ যেহেতু বাড়িতে মা বোন সবারই রয়েছে, সুতরাং বাইরের সবাই সবার মা বোন। এতে সন্দেহের অবকাশ নেই। পৃথিবীতে সবাই সবার মা বোন। তো ভাই, আপনি আপনার কোন মা বোনকে বিয়ে করছেন? জায়েজ হয়েছে তো বিয়ে? ফাজলামি করার জায়গা পান নাই? নাটক এইসব ঘোমটার তলে যে ঘ্যামটা চলে, তা তো না হারলো। আপনার পরামর্শ আমি মনে রাখবো ভাই। এরপর যতদিন উড়োজাহাজ কিনতে অথবা যার তার পাশে গা লাগিয়ে চট করে বসে যেতে না শিখি, ততদিন আর বের হব না। লোকটা কিছু বলতে উদ্যত হতেই অন্তুর কণ্ঠস্বরের শীতলতা বিল্টে কঠিন দৃঢ় হয়ে উঠল। যান, দাঁড়িয়ে থাকবেন না আর। লোকটা আবারও কিছু বলতে নিতে অন্তুর কথায় বিচ্ছুরণ তীব্রতর হলো। আমি আপনাকে নিমন্ত্রণপত্র পাঠিয়ে আসিনি। আমার কথাগুলো শোনার জন্য আপনি এসে দাঁড়িয়েছেন, কথা তুলেছেন। যান যান। নাকের পাটা শিউরে উঠল অন্তুর। চোখ তির্যক হলো। গাড়িওয়ালা চলে গেল অন্তুকে বাজে ভাষায় গালি দিতে দিতে। অন্তুর কানে এলো, গায়ে লাগলো না। সে এদিক ওদিক তাকালো, দৃষ্টি থামলো। অন্তিক রাস্তা পার হচ্ছে, সাথে একটা কালো কুচকুচে লোক, ভয়ঙ্কর চেহারা সুরত, গলায় কমপক্ষে 20-25 রকমের চেন, হাতে বালা, ঘাড়ে ট্যাটু। অন্তিকের মুখ চুপ শুকনো। যে ছেলে কোনোদিনও আম্মা অল্প ধমকে কথা বললে 7 দিন হোটেলে খেত, তাকে লোকটা শাসিয়ে কথা বলছে। বোধহয় অন্তিক বাধ্যকতার মতো মাথা নাড়ছে, খুশি করার চেষ্টা করছে লোকটাকে। অন্তু ভ্রু কুচকে তাকিয়ে রইল। অন্তিকার অন্তিক নিয়ে জীর্ণশীর্ণ একটা ভিখারি দেহে পরিণত হয়েছে। চোখের নিচটা কালো, মুখে মলিনতা। সেদিনের ঝামেলা মিটিয়েছে হামজা। জয়কে আর ভার্সিটি মুখো হতে দেয়নি। সে গিয়ে প্রিন্সিপাল এবং সাধারণ সম্পাদকের সঙ্গে ছোট্ট একটা মিটিং করে ঝামেলা মিটিয়ে এসেছে। তা কতটা মিটেছে জানা নেই। রাতের গাড়ি জয়ের। সে ঢাকা যাবার সময় কোনোদিনও কার ব্যবহার করে না, বাসে যায়। এতে তার ইন্টারেস্টটা কি তা জয় জানে ভালো। রাত 10টার সময় দুজনে হোটেলে বসে আরাম করে খেলো। এরপর 2 সিগারেট ধরালো। জয় সিগারেটে টান দিয়ে হামজাকে বলল, আমি 3 দিনের ভেতরে ফেরার চেষ্টা করব। তুমি ছেলেদের অ্যালার্ট থাকতে বলো। আর এত চিন্তা করো না হুদাই। তোমার যে প্রতিদ্বন্দ্বীগুলো ভোট করেছে তাদের লোক টাকা দিয়েও ভোট দিবে না। একটাই অপশন আছে তাদের কাছে, তুমি। মাহফুজের সুস্থ হতে হতে ইলেকশন শেষ হয়ে যাবে। খুব খারাপ কিছু হবে না। হামজা কথা না বলে সিগারেট ঠোঁটে নেয়। বের হবার সময় জয় একটা পরনে হাফ স্লিপ টি শার্ট পরেছে। জ্যাকেট অথবা গরম কাপড় কিছু নেই। ওভাবে দৌড়ে ছাদে গেল। কবুতরের ঘরে পানি দেয়া দরকার। সে চলে গেলে তরু কতটুকু যত্ন করবে এদের তা বলা যায় না।
ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে ভালোভাবে দেখলো কবুতরগুলোকে। একা একাই 2-4টা কথাও বলল কবুতরদের সাথে। নেমে এসে তরুকে শাসালো। কবিতরগুলো যেন ঠিকঠাক পরিচর্যা করা হয়, নয়তো বাড়ি ফিরে সবগুলোকে লাথি মেরে বের করব বাড়ি থেকে। ঘড়িতে 10:30 বাজে। বের হওয়ার আগ মুহূর্তে রিমির কথা মনে পড়ল। ওকে একটু জ্বালানো দরকার। বের হওয়ার আগে রিমি কাপড় ইস্ত্রি করছিল। জয় লম্বা করে একটা সালাম দিল, যেন কত দূর থেকে মেহমান এসেছে। রিমি তাকালো, কথা বলল না। রেগে আছেন কার উপরে? আমার উপরে? রেগে কেন থাকবো? মহিলা মানুষের রেগে থাকার জন্য বিশেষ কারণ দরকার হয় না। রিমি ঠেস দিয়ে বলল, হ্যাঁ, আপনি যখন বলেছেন তখন তাই। আফটার অল, মেয়ে লোকের ব্যাপারে খুব জানাশোনা আছে আপনার। গায়ে মাখলো না জয় কথাটা, পেঁচপেচে হাসি হাসলো। আছে বলে তো বলছি, সে যাকগে, পরীক্ষা দিতে যাচ্ছি। আপনার আল্লাহ নামে একটু দোয়া কালাম পড়ে ফুটো দিয়ে দিন। আমার তো মাটা নেই, দোয়াটাও চাইবো কার কাছে? আপনার আবার দোয়া লাগে নাকি? আপনি দোয়াতে বা আল্লাহতে বিশ্বাস করেন? জয় কথা বলল না। রিমি বলল, মা নেই, মামি তো আছে, তার কাছে গিয়ে। জয় বসলো বিছানার উপর। ভাবি, ভাই এমনিতে খুব টেনশনে আছে, বোঝেন তো কত দিকে চাপ, ইলেকশনের ঝামেলা তো বোঝার কথা আপনার। তারপরও চারদিক বহুত প্রেসার লেগে আছে। এই সময় ভাইয়ের দরকার আপনাকে, অথচ সপ্তাহ হয়ে গেল আপনি কথা বলেন না, কোনো কিছুতে আপনার উপস্থিতি দেখা যাচ্ছে না। ভাইয়ের মুখের দিকে তাকালেই বোঝা যায় তার উপর দিয়ে কি চলে যাচ্ছে। এখন খুব করে তার আপনাকে দরকার। আপনি তার বউ, তার পেরেশানি দূর করতে আপনার বিকল্প নেই। রাগ করে থাকবেন না এখন আর। আমিও থাকবো না কয়েকদিন ভাইয়ের পাশে। আপনি মুখ ফিরে থাকলে। এবারে গলার নরম স্বর পরিবর্তিত হয়ে জয়ের নিজস্বতা এলো। সমস্যা বা ঝামেলা যদি আমায় নিয়ে হয়, আমি তো আর ক্ষমা চাইব না। অযথা আফসোস করবেন না। আপনি কিসের আশায় রেগে থাকবেন তাহলে? অন্তত যদি বেঁচে আসি এভাবেই চলবে হয়তো। তাই বলে তো আর চিরদিন রেগে থাকতে পারবেন না। তো কয়দিন আগে আর পিছে, কেননা এখনই ঠিক হয়ে যান। আমি জিনিসটা এমনই ভাবি, যেখানে আমার অবস্থান আর আশেপাশের কিছু না কিছু ক্ষয় হয়। এটা আমার নিজস্বতা বলা চলে, মেনে নিন। আসি, ভালো থাকবেন। অকপটে নিজের অশিষ্টতা স্বীকার করে বের হয়ে গেল জয়। হামজা বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। সোফার হাতলে ঝোলানো শাল চাদরটা ওড়নার মতো গলায় পেঁচিয়ে নিল। বাস স্ট্যান্ডে গিয়ে 2টো টিকিট কাটলো হামজা। পুরো 2টো সিট জুড়ে একা লাগে জয়ের। পাশে চায়ের দোকানে বসে দুজন 2 কাপ চা খেলো। 1 প্যাকেট সিগারেট কিনে নিল জয়। ঘাড়ে গামছার মতো ইয়ারফোন চলছে। বাসে ওঠার আগে হামজা জয়কে অন্ধকারের দিকে নিয়ে গেল। এদিক ওদিক তাকাতে তাকাতে জয়ের হাতে চাদরের আড়ালে তার সেমি অটোমেটিক পিস্তলটা তুলে দিল। জয় বিরক্ত হলো। এই শালার কি দরকার? ও আমার হাতে থাকলেই একটা পাপ কাজ হয়ে যাবে। এর চেয়ে বড় কথা, আমি বিপদ ক্ষেত্র থেকে দূরে যাচ্ছি, তুমি থাকবে এখানে। মালটা তোমার দরকার হবে। হামজা গম্ভীর স্বরে বলল, চুপচাপ এটা প্যান্টের বেল্টে গুজে ফেল। আমার বাপ হওয়ার চেষ্টা করবি না। আর এটা তোকে পাপ করার জন্য নয়, বরং সেলফ ডিফেন্সের জন্য দিচ্ছি। এই বাসেও তোর সাথে মৃত্যুদূত যেতে পারে। বাসে ঘুমিয়ে পড়িস না যেন। ইয়ারফোনের সাউন্ড হাই রাখবি। পরীক্ষা শেষ করে 1 ঘন্টা ওখানে দেরি করবি না, সোজা দিনাজপুরের বাস ধরবি। কথা শেষ করে একটা ছোট্ট পকেট ছুরি এগিয়ে দিল হামজা। এটা পকেটে রাখ, ভালোভাবে পরীক্ষা দিস। এসব কোনো চিন্তা মাথায় রাখার প্রয়োজন নেই। পরীক্ষা খারাপ হলে আমার কাছে জায়গা হবে না তোর, সুতরাং সম্পূর্ণ মনোযোগ যেন শুধু পরীক্ষায় থাকে। বাসের জানালা খোলা রাখবি না। আর টি শার্টটাই বা পরেছিস কেন? ওটা সহ প্যান্টটাও খুলে ফেল। খুব গরম পড়েছে তো, পৌষ মাস বলে কথা, চারদিকে খুব গরম। জয় হেসে ফেলল নির্লজ্জের মতো। জ্যাকেট আনিনি সাথে, আমার শীত লাগে না, জানোই তো। কবিরকে বলে দিয়েছি, ও সব সময় সাথে সাথে থাকবে তোমার। মামাকে রাত বিরাত বের হতে দিও না। হামজা নিজের জ্যাকেটটা খুলে ফেলল। জয় নিষেধ করার সাহস পেল না। এই পাবলিক প্লেসে হামজা ঠাস করে একটা চড় মারলে মানিজ্জত থাকবে না। জ্যাকেটটা কনুইতে বাঁধিয়ে পিস্তলটা প্যান্টে গুজে চাদর জড়িয়ে নিল গায়ে। বাসে উঠতে গিয়ে আবার দৌড়ে ফিরে এলো। লাইটার বা দিয়ে চলে কিছু নেই আমার সাথে, লাইটারটা দেও। হামজা লাইটার বের করলে তা হাতে না নিয়ে আলতো করে একবার বুকে বুক মেশালো জয়। পরে লাইটার নিয়ে দৌড়ে গিয়ে সবে চলতে শুরু করা বাসে উঠল লাফিয়ে।
পরদিন অন্তুর ইন্ডাক্টরি অ্যানথ্রোপোলজি পরীক্ষা। অন্তুর মনে হয় নৃবিজ্ঞান হলো সবচেয়ে বাজে সাবজেক্ট সমাজবিজ্ঞান বিভাগের। বাকিগুলো ও ভালো না, তবে এটা অসহ্যকর। অনেকক্ষণ যাবৎ আম্মু ডাকছে খাওয়ার জন্য, অন্তু ঠিকমতো জবাবও দিতে পারেনি। দরজার বাইরে থেকে অনুমতি চাইলেন আমজাদ সাহেব। আসবো? অন্তু বিরক্ত হলো। আব্বু, এই স্বভাবটা যাবে না তোমার? আমার ঘরে ঢুকতে কিসের অনুমতি? আমজাদ সাহেব বরাবরের মতোই জবাব না দিয়ে ভেতরে এসে দাঁড়ালেন। চল, আমি খেতে বসবো। আচ্ছা, তুমি খেয়ে নাও, আমি সময় পেলে খেয়ে বের হব। আমি খেতে বসবো। আব্বু, আমি পরে খাচ্ছি, ক্ষুধাই লাগেনি, মানে রুচিই পাচ্ছি না আমি। ধমকে উঠলেন আমজাদ সাহেব। কিন্তু আমি এক্ষুনি খেতে বসবো। অন্তু হার মানলো, তাকিয়ে থাকলো আব্বুর দিকে। ঘিয়ে রঙের শাল জড়ানো লম্বাটে চেহারা, চাপদাড়িতে মেহেদি। আমজাদ সাহেব জিজ্ঞাসা করলেন, তাকিয়ে আছিস কেন? একটু বসো তো আব্বু। ছিটিয়ে থাকা বই খাতা সরিয়ে দিল অন্তু। আমজাদ সাহেব বসলেন, জিজ্ঞাসা করলেন, এভাবে চেয়ে আছিস কেন? কি হয়েছে? প্রস্তুতি ভালো তো? অন্তুর খাতা এগিয়ে নিলেন, তাতে চোখ বুলিয়ে বললেন। লেখার লাইন এখনো ঠিকমতো সোজা হয়নি। হাসলো অন্তু। আমি সোজা হয়েছি? আমি বেত হাতে করা বাদ দিয়ে দিয়েছি যে। অন্তু হেসে ফেলল। বেত হাতে করলে, ইস, খামোকা ভয় পেতাম। তখন যদি বুঝতাম তুমি শুধুই ভয় দেখাতে বেত দেখাচ্ছ, এত ডিসিপ্লিন ভালো মেয়ে হতাম না আমি, প্রমিস। হেসে ফেললেন আমজাদ সাহেব। এখন বেত হাতে তুললে ঠিক মারবো। চল, তোর আম্মা বসে আছে, দেরি হলে একটা ছোটখাটো ঘূর্ণিঝড় বয়ে যাবে। একটা প্রশ্ন করব? না, আগে খেতে চল। ধান্দাবাজি আমার সাথে না। না কে পরীক্ষা দিতে যায় কেউ? অন্তু চেয়ে রইল কিছুক্ষণ আব্বুর দিকে। চোখ দুটো সজল হয়ে উঠল, অল্প পানি ছলছল করে উঠল। হুমায়ুন আহমেদ বলেছেন, হিমুরা পকেটে টাকা নিয়ে ঘোরে না। অন্তু সেটাকে নিজের মতো করে বলে, অন্তুরা কান্না করে না। আজও একবার নিজেকে কথাটা বলে গলাটা কড়া করার চেষ্টা করলো। আব্বু, সবার আব্বু তোমার মতো হয় না, তাই না? হাসলেন আমজাদ সাহেব। আমি কেমন রে অন্তু? অন্তু বুঝি বলতে পারে মুখে এ কথা, তার কান্না পাচ্ছে, কিন্তু অন্তুরা কাঁদে না। সে কান্না গিলে বলল, মোটামুটি ভালো না। ফের হাসলেন আমজাদ সাহেব। আমি জীবনে বেশ কিছুই দেইনি তোকে, শুধু নিজের কর্তব্য পালন করার চেষ্টা করেছি। শেষ অবধি সেটাও সুস্থভাবে পারিনি, সেসব ধরে রাখিস না। আমার তো মা নেই, তোকে মাঝে মধ্যে মামা বলে ডাকি। এই সুযোগটা কেনার সামর্থ্য আমার নেই, তুই বিনামূল্যে দিয়ে রেখেছিস, তার বদলে কি দিতে পেরেছি তোকে? অন্তু সহ্য করতে পারল না, বুকের ভার বাদ মানবে না বেশিক্ষণ। চোখ বুজে অনুরোধ করার মতো বলে ওঠে। চুপ করো আব্বু, চুপ করো আব্বু। নিজেকে সামলালো। আব্বুর দিকে তাকে অন্তিকের কথা মনে পড়ে মুখ মলিন হতে গিয়েও হলো না। যারা কম হাসে তাদের হঠাৎ হাসি মিলিয়ে দেওয়ার সাহস অন্তুর নেই, বিশেষ করে আব্বুর। হুট করে আব্বুর উরুতে মাথা রেখে শুয়ে পড়ল। এভাবে ছোটবেলায় সে আব্বুর উরুতে মাথা রেখে পড়া শিখত আব্বুর কাছে। ওভাবেই ঘুমিয়ে গেলে আমজাদ সাহেব আবারও ডেকে তুলতেন জোর করে খাওয়ার জন্যে। নিষ্ঠুর লাগতো তখন আব্বুকে। কাঁচা ঘুম ভাঙিয়ে ভাত খাইয়ে দেয়া, সকালে টেনে তুলে স্কুলে নিয়ে যাওয়া। অন্তু রাস্তাটা কোনোদিনও আব্বুর হাত জড়িয়ে ধরে পার হয়নি। একটা আঙ্গুলে মাথা ধরত। পুরো হাত ধরলে সে আব্বুর উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়বে, নিজের উপর আত্মবিশ্বাস হারিয়ে ফেলবে। অথচ আব্বুর হাতের আঙ্গুল ধরা ছাড়া পার হতে সে জানে না। আমজাদ সাহেব অন্তুর উস্কো খুস্কো চুলে আলতো হাত রেখে বললেন, চল খেয়ে নি, তোর মা আজ বাড়ি ছাড়া করবে আমাদের। হঠাৎই নিজের জীবনে আব্বুর সত্তাটার সমস্তটুকু উপস্থিতি যেন বুকের ভিতর এক থলে তরল আবেগ হয়ে জমেছে। ভার অনুভূত হচ্ছে বুকের উপর সেই তরল। চোখ ফিরিয়ে নিল। বই খাতা গোছাতে গোছাতে আনমনে নিজের স্বভাব সুলভ দৃঢ় গলায় বলল, আব্বু, শোনো, তুমি আবার কোনোদিন আমায় রেখে চলে যেও না, বুঝলে? আমি কিন্তু রাস্তাটা পার হতে শিখিনি এখনো। তুমি না জোর করলে খেতে যাওয়ার অভ্যাসটাও হয়নি এখনো। আরও অনেক সমস্যা। আমজাদ সাহেব কেমন করে যেন হাসলেন। শিখে যাবি সব। মানুষ অভিযোজন ক্ষমতা সম্পন্ন প্রাণী অন্তু। সামাজিক কোনো মানুষই জঙ্গলে ফেলে আসলে সে চার পায়ে চলতে অবধি শিখে যায় বেঁচে থাকার তাগিদে। অন্তু দিশেহারা হয়ে তাকায়, অস্ফুট ডাকে। আব্বু, থেমে আবারও ডাকে, তোমার যাওয়ার হলে আমার সঙ্গে নেবে প্লিজ। আমি আত্মনির্ভরশীল, কিন্তু তোমার আঙুলের ডগা আঁকড়ে ধরি যে অংশ দিয়ে, ওইটুকু তো ফাঁকা। তোমার আঙুলটাকে সর্বক্ষণ খুব দরকার আমার। অন্তুর কণ্ঠে শাসনের স্বর, অথচ গলাটা গুলিয়ে আসছে।
থরথরিয়ে কাঁপছে ঠোঁট দুটো। একসময় এবার থুতনিটা ভেঙে এলে অন্তু অন্যদিকে ফিরে। আমজাদ সাহেব প্রাণ ভরে মুচকি হাসলেন। হাই স্কুলের প্রবীণ প্রিন্সিপাল একবার বলেছিলেন, বুঝলে আমজাদ, অন্তু হলো তোমার ফটোস্ট্যাট কপি, কিন্তু বোধহয় মেশিনের গড়বড়ে ছেলে না হয়ে মেয়ে হয়ে গেছে। অন্তুরা জানে না বাপেরাও অন্তুর মতোই, মুখ ফোটে না তাদের। কেউ চিরকাল থাকে না অন্তু, যিনি থাকবেন তিনি তো রব, আমি কেবল মাধ্যম একটা, আর তুই আমার আমানত। এই ক্ষণস্থায়ী সাক্ষাতে এত মায়া লাগাতে নেই অন্তু। মায়া মূর্খদের দেহ পরজীবীর মতো বাস করে, শুষে শুষে খেয়ে ফেলে তাদের জীবনের রস। তুই তা নিজেকে ভেতরে রাখবি না। অন্তু নিজের উপর বিরক্তিতে নাক মুখ কুচকে শক্ত গলায় বলল, আব্বু, হুট করে এত বুকে হাহাকার লাগছে কেন বলো তো? আমজাদ সাহেব হেসে হাত নেড়ে ইশারা করলেন। এদিকে আয়। অন্তু মেঝেতে বসে আব্বুর উড়ুতে মাথা ঠেকায়। কখনো এভাবে প্রকাশ করা হয়নি এসব, আজ ঠেকানো দায় হচ্ছে। অন্তুর মাথায় হাত রাখলেন তিনি। আমি আছি, যতদিন আছি আমি আছি। আমি না থাকার কালে যা আসবে তোর ওপর, তার দায় আমায় দিস না। সাধারণ এক মানুষ হয়ে এত ওজন বয়ে নিতে পারবো না আমি। অন্তুর মুখ তুলল। তিনি হাতটা শক্ত করে চেপে ধরলেন অন্তুর। যেন অদম্য এক সাহস তিনি অন্তুর ভেতরে প্রবেশের চেষ্টা চালালেন। আমি থাকবো না চিরকাল, কিন্তু তোকে জীবন দশা কাটিয়ে তবে রবের কাছে ফিরতে হবে। জীবন একটা চক্র, জীবন একটা রণক্ষেত্র। সেখানে তোর হাতিয়ার হলো আত্মবিশ্বাস আর ঢাল হলো তোর ধৈর্য। এই দুটোকে সবসময় শান দিয়ে পিটিয়ে সজ্জিত করে রাখবি। মনে রাখবি, ধৈর্য নামক ঢাল যেন বেশ পুরো হয়, ছোটোখাটো আঘাত আর কথাগুলো ছিটকে না যায়। যে পথে পা বাড়াতে চলছিস এ সমাজ তোকে ভালো রাখবে না অন্তু। ভালো থাকা ঠিক আমারও পছন্দ নয়, কারণ যেখানে জগৎ সংসারে ভালো থাকার একমাত্র অপশন হলো অন্যায়ভাবে জীবনযাপন, সেখানে ন্যায়কে অবলম্বন করে ভালো থাকতে চাওয়াটা বোকামি আমি মনে করি। তাই তোকেও আর বাধা দিইনি এই দুর্গম পথে এগিয়ে যাওয়ার জন্য। আমজাদ সাহেব হাঁটতে হাঁটতে বললেন, সবসময় মনে রাখবি, যা ঘটেছে তা ভয়ঙ্কর নয়, কারণ তা তোর সামনেই রয়েছে। সে অনুযায়ী ব্যবস্থা নিয়ে তা মোকাবেলা করতে পারবি তুই। কিন্তু ভবিষ্যতে যা ঘটবে এবং তার সম্বন্ধে তোর কিঞ্চিত ধারণা নেই। সুতরাং সেটা হলো রেগ ভরে ওঠা তার তাণ্ডব ঝড়, যার পূর্বাভাস বা সচেতন নেই তোর কাছে। আর যা সম্বন্ধে জানিস না তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না। তাই যেটা ভয়ানক, অর্থাৎ ভবিষ্যতে যা আসছে, তার তুলনায় সামনে থাকা বিপদ খুব নগণ্য, দুর্বল এক ফোঁটা ফাড়া মাত্র। ভবিষ্যতের অজানা বিপদে চেয়ে একটা দুর্বল, আর এই দুর্বল বিপদের চেয়েও তুই বহুগুণ শক্তিশালী, বহুগুণ। অন্তু আজ অবধিও কোনোদিনও আব্বুকে ছাড়া কোনো ছোটখাটো পরীক্ষাও দিতে যায়নি। তিনি স্যান্ডেল খুঁজে পেলেন না। পরে দেখলেন অন্তু তা পরিষ্কার করছে একটা কাপড় ঘষে। গম্ভীর হলেন আমজাদ সাহেব। তোকে নিষেধ করছে না এসব করতে, স্যান্ডেল পায়ে জিনিস, তাও আবার ঘষে মেশে পরিষ্কার করার কি আছে? সুফিয়ানা ভালো না, তুই আর কোনোদিন স্যান্ডেল পরিষ্কার করবি না। অন্তু পাত্তাই দিল না। রাস্তার ধারে দাঁড়িয়ে বরাবরের মতোই আব্বুর আঙ্গুলের ডগাটা নিজের তর্জনী আঙ্গুল দিয়ে জড়িয়ে ধরেছিল অন্তু। ভার্সিটিতে ঢুকে বুকের কম্পন বাড়ল। না জানি কোন দিক থেকে জয় আমির এসে দাঁড়ায়। আমজাদ সাহেব ফাইলটা অন্তুর হাতে ধরিয়ে দিয়ে কিছুক্ষণ উপদেশ দিলেন, যেন অন্তু কিন্ডারগার্টেনের শিক্ষার্থী এবং সে যাচ্ছে পরীক্ষা দিতে। তাকে শিখিয়ে পড়িয়ে দিচ্ছেন আমজাদ সাহেব। অন্তু হাসলো। আমজাদ সাহেব পকেট থেকে 100 টাকার একটা নোট বের করে বললেন, আবার নিতে আসতে হবে নাকি, নাকি চলে যেতে পারবি? অন্তু ঘাড় নাড়ল। আসতে হবে না, আমি চলে যাব। যতক্ষণ অন্তু বিল্ডিং এর ভেতরে ঢুকে বারান্দা পার হলো ততক্ষণ অপলক চেয়ে রইলেন আমজাদ সাহেব। অন্তু আড়াল হলে অল্পসিক্ত চোখটা উপরের দিকে তুলে ভেজা ভাবটা শুকানোর চেষ্টা করলেন। আজ অন্তুর 2য় বর্ষের ফাইনাল দিতে ঢুকছে। কদিন পরে এলএলবি চূড়ান্ত পরীক্ষায় বসবে। তখনই এভাবে গিয়ে চাতক পাখির মতো চেয়ে থাকবেন তিনি অন্তু বের হবার অপেক্ষায়। কদিন বাদে মাস্টার মশাই থেকে তিনি অ্যাডভোকেট মাহজাবিন আরমিন অন্তুর বাবা হতে যাচ্ছেন। বুকটা ভরে উঠল, চোখ জ্বালা করতে লাগলো খুব।
অন্তুটা বড় হয়ে গেল। এই তো কদিন আগে হাত ধরে স্কুল ড্রেস পরে মাথায় 2 ছুটি করে স্কুলে যেত অন্তু। আমজাদ সাহেব চোখ ফেরালেন, আস্তে করে হেঁটে বেরিয়ে এলেন ভার্সিটির ফটক পেরিয়ে। পরীক্ষা শেষ নাই করতে পিয়ন এলো হলে। অন্তু তখন হিমশিম খাচ্ছে, লেখা শেষ করতে অল্প সময় বাকি, লেখা অনেক। তারই মাঝে পিয়ন জানালো মনোয়ারা রেহমান নিজের কক্ষে ডেকে পাঠিয়েছেন আরমনিকে। মনোয়ারা রেহমান চেয়ারে হেলান দিয়ে চোখ বুজেছিলেন। অন্তু অনুমতি চাইলে চোখ মেলে বললেন, এসো। অন্তু চেয়ারে বসলো। মনোয়ারা চশমা চোখে আটলেন। অন্তুকে দেখলেন, দুবার পরে বললেন, বুঝতে পারছো তো কেন ডেকেছি? জি, বুঝতে পারছি। জয় আর তোমার সম্পর্ক কতদিনের? অন্তুর মস্তিষ্ক হুটহাট বিষয়টা ধরতে পারল না। কয়েক সেকেন্ড পর হুট করে কথাটা বোধগম্য হতেই কপাল টান করলো। কেন যেন মনে হলো ম্যাম ওকে ভরকাতে বলেছেন কথাটা। অন্তু বলল, আমাদের কোনো সম্পর্ক নেই ম্যাম। নেই। ছিল তো, সেটা কতদিনের ছিল? মনোয়ারা আশা করেছিলেন অন্তু থতমত খাবে, অবাক হবে অথবা লজ্জা পাবে, নয়তো উত্তেজিত হয়ে উঠবে। অথচ ওনাকে অবাক করে অন্তু শান্ত চোখে চেয়ে জিজ্ঞাসা করলো, এ কথা কোথা থেকে শুনেছেন? সম্পর্ক ছিল কিনা সেটা বলো। থাকলে কত দিনের ছিল? কঠিন হতে চাইলেন মনোয়ারা রেহমান। অন্তু নির্বিকার স্বরে বলল, আমি এবং জয় এই দুটো শব্দের সাথে সম্পর্ক শব্দটা মাত্রাতিরিক্ত বেমানান ম্যাম। কথাটা আপনি হয় আমাকে ডিস্ট্র্যাক্ট করতে বলছেন, অথবা যদি কারো কাছে শুনে থাকেন তবে সেটা গুজব ছিল। বাস্তবতা একেবারেই ভিন্ন। মনোয়ারা কপাল জড়ালেন। মেয়ে এতটা নির্লিপ্ত, স্পষ্টভাষী আর তীক্ষ্ণ বুদ্ধিধার। কে বলেছে এই কথা ম্যাম? মনোয়ারা অন্তুর কথা অগ্রাহ্য করে বললেন, নিকাবটা খোলো। অন্তু খুলল। মনোয়ারা কয়েক সেকেন্ড যাবৎ খুঁটিয়ে দেখলেন, চোখ ফিরিয়ে বললেন, এইসবের মাঝে ফাঁসলে কি করে মেয়ে? অন্তু শ্বাস নিল, একটা ঠোঁট কামড়ে বলল, জানি না ম্যাম। কিভাবে কোথা থেকে জলের প্রবাহ কোথায় গড়াচ্ছে বুঝতে পারছি না। মনোয়ারা তখন সম্পূর্ণ মনোযোগ অন্তুর উপর নিক্ষেপ করলেন। হাত দুটো একত্র করে টেবিলে কনুই ঠেকিয়ে জানালেন, জয় পাগল। পাগল না ঠিক তাজ্জব। পাগলের তো মানুষ নিয়ে খেলতে জানে না, মজাও পায় না তা করে। কিন্তু জয় ক্ষুধার্ত পশুর মতো, হিতাহিত জ্ঞান শূন্য। কি করেছিলে? ওকে অপমান করেছিলে? এতটা বিদ্রোহী হওয়ার শরীরের পক্ষে ক্ষতিকর, বুঝলে? ভার্সিটিতে র্যাগিং খায়নি কে? তবুও মুখ বুজে থাকে কেন? এ ব্যাপারে আগে শোনোনি কোনো দিন? শুনেছি তো অনেক কিছুই, তবে তা আমার ভেতরে সহনশীলতা আনেনি, বরং ক্ষিপ্ত করেছে। মনোয়ারা অস্পষ্ট দীর্ঘশ্বাস ফেললেন। সমাজটা ক্ষমতার সব জয়দের। তুমি একটা সাধারণ মেয়ে, এত প্রতিশোধ গড়বে? তোমার অতি মূল্যবান সম্মানকে জয় সাবানের মতো পানিতে ভিজিয়ে ঘষে ঘষে একটু একটু করে ক্ষয় করবে। প্রতিদিন পানিতে ভেজাবে, ফেনা উঠবে। তোমার সম্মান ক্ষয়ে ধুয়ে যাবে পানির সাথে, কারণ জয় বাঁধনহারা। বেপরোয়া। অন্তুর ভেতরটা অস্থির হলো, তবু অটল বসে রইল। মনোয়ারা বললেন, ধৈর্যের এত ঘাটতি তোমার মতো বুদ্ধিমতী মেয়ের সাথে মানাচ্ছে না মেয়ে। এই যে শীতল কঠোর কেয়ারলেস ভাবটা, এটা আসল প্রয়োজন ছিল জয়ের সামনে। এর জন্য ক্ষতিগ্রস্ত হবে তুমি। দৃঢ় হলো অন্তুর কণ্ঠস্বর। ম্যাম, নিজের সামনে নিজের আত্মমর্যাদাকে এক কোপে বলি হতে দেখেও ধৈর্য ধারণ করার মতো পুরো ধৈর্য নেই আমার। তার ফলে ক্ষতি আমার হবে এও জানি, এবং তা মঞ্জুর। আমার ধৈর্যের প্রাচীর এইসব ক্ষেত্রে খুব পাতলা, মসৃণ। নিজের অজান্তেই তা চিরে প্রতিরোধ বেরিয়ে আসে। আমি জানি এটা বোকামি, তবে এই বোকামিকে এড়ানোর মতো মোটা চামড়া আমার নেই। মনোয়ারা অদ্ভুত হাসলেন। আমাদের সমাজে ক্ষমতাবানদের দুটো ধরন আছে আর মিন। কেউ কেউ ক্ষমতার জোরে তৎক্ষণাৎ থাবা দিয়ে ধরে, আর কেউ ছাই হাতে মাখিয়ে নিয়ে আস্তে আস্তে যত্ন করে ধরে। তবে ভয়ানক দ্বিতীয়টায়। ছাই দিয়ে মাছ ধরলে আর ছুটতে পারে না, জানো তো? জয় খুব জেদি। তোমার অপমানগুলো কতটা বাজেভাবে পুষে রেখেছে ভেতরে তা জানা নেই আমার। ওর চিন্তাধারা আর সবার মতন না। ও বহু পুরনো জিনিস পুষে রেখে খুব জঘন্যভাবে তার কর্জা চকিয়ে নেয়। জয় তা করবে বলছেন? জয় জ্বলন্ত, কিন্তু জানো, আগুনের চেয়ে পানি মারাত্মক। পানি ছিটায় আগুনকে নিভাতে মুহূর্তে সময় লাগে না।
যেখানে আগুনের পানিকে বাষ্প করে খুব সামান্য পরিমাণ অবস্থায় পরিবর্তন করলেও অনেকটা সময়ও একই সঙ্গে বাহ্যিক তাপ প্রয়োগের প্রয়োজন পড়ে। অন্তু যেন কিছু বুঝলো। ম্যাম বুঝি পানির হদিস দিলেন, যার থেকে অন্তুর অতি সাবধানতা দরকার। মনোয়ারা বললেন, জয় যখন অনার্স প্রথম বর্ষে ভর্তি হলো, এক ছাত্র নেতার সাথে ঝামেলা হয়েছিল। ছেলেরা জয়কে লেস কাটা বেজন্মা বলেছিল। জয় হেসে ছিল সেদিন। 2 বছর পর সেই ছাত্র নেতা বেরিয়ে গেল অনার্স শেষ করে। ততদিনে জয় একটা পাকাপোক্ত খুঁটি গেড়ে ফেলেছিল ছাত্র সংগঠনে। এরই মাঝে হামজা সাধারণ ছাত্রকর্মী থেকে ক্রমান্বয়ে পদোন্নতি পেল। এর মাঝে এমন বহুত কর্মকাণ্ড দুজনে করে ফেলেছিল, যাতে করে দুজন আলোচনায় এসেছিল। মানুষ ওদের চিনেছিল। ওরা লেগে গেল গণসেবায়। ধীরে ধীরে নেতৃত্ব ছাড়লো দুজনেই। লোকজনের মনোযোগ পেয়ে গেল হামজা। ছাত্ররা দিন দিন জয়ের পেছনে স্রোতের বিপরীতে ছুটে আসা পিঁপড়ের মতো ভিড় করতে শুরু করলো। সেই বছর সেই ছাত্র নেতার বোন ভর্তি হলো ভার্সিটিতে। রাতের বেলা গার্লস হোস্টেলের দেওয়াল টপকে রুমে গিয়ে জয়ের প্রার্থীর দুটো ছেলে মেয়েটাকে নোংরা স্পর্শ করেছিল। ভিডিও বানিয়েছিল সেটা পরের দিন পুরো ভার্সিটি দেখলো। ছেলে দুটোর মুখ চেনা গেল না। সেই ছাত্র নেতা এলো। জয় সামান্য হেসে বলেছিল, ভাই, আপনি যে কারণে আমাকে বেজন্মা লেস কাটা বলেছেন, সেই কারণটা যথেষ্ট ছিল না এই নামগুলো ধারণ করার জন্য? এই জন্য এই গালুগুলো আমার উপর জায়েজ হওয়ার মতো ঘটনা ঘটিয়ে দিলাম। আমি যা না তা বলে গালি দিয়ে আপনি মিথ্যাবাদী আর পাপী হবেন না। আমার বাপ মা নেই, কিন্তু জন্ম তো আমার অবৈধভাবে দেয়নি। কিন্তু আপনি বললে তা বলে, তাতে হয়তো আমার নিজেকে প্রমাণ করতে হতো যে আমি অবৈধ না, অথবা অবৈধর মতো কাজ করে প্রমাণ করতে হয়তো আমাকে আপনি ঠিকই বলেছেন। আপনি যা বলেছেন তাই কায়েম হোক। আমি আপনার গালাগালির জন্য উপযুক্ত করে দিলাম। তার পরের দিন সেই মেয়ে আত্মহত্যা করলো। মনোয়ারা অদ্ভুতভাবে হাসলেন এ পর্যায়ে। আমরা যে বিষয়টাকে সিম্পলি চিন্তা করি, ও সেটাকে জটিলভাবে কঠিনভাবে সাজায়। ও রাজনীতিতে এসে বহুভাবে জখম হয়েছে। এই জয় আমির একটা ছেলে নয়, একটা ধ্বংসাত্মক সত্তা যে মার খেয়েছে। শরীরে সেসব বের গর্ত রয়ে গেছে। আর কি হয়েছে ওর সঙ্গে তা জানার উপায় নেই। ও নিজেকে প্রকাশ করে না। ব্যাপক সমালোচিত হয়েছে, কিন্তু কেউ ওকে এড়াতে পারেনি। অন্তু কেমন করে যেন হাসলো। আমার মনে হচ্ছে আপনিও এড়াতে পারেননি। খুব আগ্রহ ভরে ব্যাখ্যা করছেন লোকটার নোংরামো। তোমাকে জানাচ্ছে, সব শেষে জয়ের কর্মকাণ্ড আসলেই যার সন্তানদের মতোই। ওর জেদ ওকে এই পথ দিয়েছে, পাওয়ার দিয়েছে। আবার দিন শেষে দুই ভাইয়ের নিখুঁত চতুরতা জনগণের কাছে ওদের সব কুকর্মকে ছাপিয়ে নেতা করে তুলেছে। আমাদের দেশের লোকজন খুব ভুক্তভোগী। তারা অল্প একটু সুবিধা পেলেই যে কারো যে কোনো রকম নোংরামি ভুলে তাকে সালাম ঠুকতে শুরু করে। সমাজবিজ্ঞানের অধ্যাপক হিসেবে সমাজ সম্বন্ধে এই ধারণাটুকু স্পষ্ট। অন্তু যেন চেয়ারের সাথে মিশে যাচ্ছিল। জয়কে এতদিন বখাটে মনে হয়েছে, হামবড়া লেগেছে, কিন্তু এরকম নিকৃষ্ট কুলসিত জিদের অধিকারী মনে হয়নি। আনমনে হাঁটতে হাঁটতে হঠাৎই একটা ডাক শুনে থামলো। আব্বুকে দেখে বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। যদি কখনো খারাপ সম্মানহানিকর কিছু হয় ওর সাথে, এই মানুষটা সহ্য করতে পারবে না। তখন অন্তু কি করবে? শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল অন্তুর। আমজাদ সাহেব ভ্রু কুচকে এগিয়ে এলেন। এ জগতে আছিস তুই? অন্তু হাসার চেষ্টা করলো। তুমি এসেছো নিতে, চলে যেতাম আমি। হাঁটতে হাঁটতে গম্ভীর হলেন আমজাদ সাহেব। সে কখন থেকে এসে দাঁড়িয়ে আছি। পিয়ন যদি না জানাতো প্রফেসর ডেকেছে, তোকে আমি চলেই যেতাম। অন্তু খেয়াল করলো আব্বু খুব ঘামছে। শীতের দুপুরে রোদ করা নয় মোটেও, তার মাঝেও মুখটা সিক্ত লাগছে। অন্তু বলল, আব্বু সোয়েটারটা খোলো। কেন? দরকার নেই। খুলতে বললাম, খোলো। আমি দাঁড়াই, খোলো ওটা, তুমি ওটা। কাল রাতে বোধহয় প্রেশারের ওষুধ খাওনি, তাই না? কোথায় গিয়েছিলে এখন? কড়া অন্তুর কণ্ঠস্বর। আমজাদ সাহেব সোয়েটার খুললেন। অন্তু তা নিয়ে নিজের কনুইতে বাঁধিয়ে রেখে বলল, কোথায় গিয়েছিলে বলনি কিন্তু এখনো। আস্তে করে বললেন আমজাদ সাহেব।
মুস্তাকিনের সাথে দেখা করে এলাম। তুমি তোমার পেরেশানি থেকে আমায় দূরে রাখতে চেয়ে কি প্রমাণ করতে চাও? যে আমি তোমার বাড়ির কয়দিনের অতিথি? তোমার দুঃখ কষ্টের কথা জানানো উচিত নয় কি আমায়? কোনো মতে উপর উপর হাসি মুখে ফর্মালিটি দেখিয়ে বিদায় দিলে মিটে যাবে এমন কিছু? পাগলি খেপে গেছে। আমজাদ সাহেব হাসলেন। রিকশায় উঠেও অন্তু আর কথা বলছিল না, অথচ যতক্ষণ ওনার সাথে অন্তু বাইরে থাকে 2 বছরের শিশু হয়ে যায়। এটা কি আব্বু? ওটা কি? ওখানে কি হয়েছে? এটা কেন হয়েছে? দেখো কি হচ্ছে, এই সেই সব প্রশ্নের ভিড়ে টিকে থাকা মুশকিল হয় আমজাদ সাহেবের। রিকশার হুড তুলে দিলেন। রোদ মুখে লাগছিল। আনমনেই বললেন, পেরেশানি ছাড়া জীবন চলার উপায় নেই, এ তো লেগেই আছে। সেসব যদি পিলি পেতে তোর কাছে বলতে বসি, তারপরও নিজের ঝামেলাও তোকে জড়িয়ে ফেলি। বাপ হিসেবে যে ছোটোখাটো প্রকাশ করতে পারবো আমার মধ্যেও তার দায় তুই নিবি। এসব কথা তোর কানে কেন দেব আমি? এমনিতেই তো সারাদিন নিজের চেয়ে বেশি সংসারের চিন্তায় লেগে আছিস। বলেছি তোর কাজ শুধু পড়ালেখা করা। সংসারের চিন্তা করার ইচ্ছে থাকলে পরের বাড়ি পাঠিয়ে দিই। সংসারের টানাপোড়া ঘাড়ে তুলে দেওয়ার হলে বাড়িতে রাখবো কেন তোকে? গম্ভীর স্বরে বলা কথাগুলোকে উপেক্ষা করে বলল অন্তু। তুমি তোমার লেকচার থামাও আব্বু। এটা তোমার ক্লাসরুম, অথবা আমি তোমার ছাত্রী নই? বলবে না আমিও জানার জন্য মরে যাচ্ছি না? কথা শেষ করে দুজন দুজনের দিকে শক্ত চোখে তাকালো একবার। অন্তুর মতে বিকেল হলো দিনের সুন্দরতম সময়। সিঁড়ির নিচে পাটি বিছিয়ে পড়তে বসেছিল সে। রাবেয়া পাশেই বসে চাউল খুঁড়ছিলেন। মার্জিয়া ধীর পায়ে এসে একবার কাপড় চোপড় নিয়ে গেছে। রাবেয়া বলতে চেয়েও চুপ রইলেন। এই অসময়ে গোসল করো না। পাছে আবার খিটখিট করে উঠবে মার্জিয়া। রাবেয়া অন্তুকে পেলে কোনো সময় চুপ থাকেন না। বোকা বোকা কথা বলে অন্তুর কাছে কড়া কথা শোনা, অথবা নিজের অতীতের গল্প শোনানো, নয়তো হাসি মজা করেন। আজ চুপচাপ আনমনে চাউল খুঁড়ছেন। অন্তু বই রেখে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? চিন্তায় আছো নাকি? কেমন করে যেন একবার তাকিয়ে আবারও চোখ নামালেন রাবেয়া। অন্তু ভ্রু কুচকালো। কাহিনী কি? চুপ করে আছো কেন? কি হয়েছে আমার? রাবেয়া নিচু স্বরে বললেন, ওই হারামি কাল রাতে বাড়ি আসেনি। কি যে করতেছে কোথায় আল্লাহ মাবুদ জানে। আমার আর ভাল লাগে না এসব। বাড়ি আসেনি রাতে? আব্বু জানে? চুপ কর, আস্তে কথা কইতে পারিস না? মেয়ে মানুষ। এদিক ওদিক তাকালেন রাবেয়ার আতঙ্কিত চোখে। না, পারি না। কোনো পাপ তো করিনি যে তার লোকতে বিড়বিড় করতে হবে। গত রাতে বাড়ি আসেনি, আবার রাত আসতে যাচ্ছে। তুমি আব্বু বা আমায় জানানোর প্রয়োজন মনে করনি? মার্জিয়া ঘরে ঢুকে দম আটকে এলো অন্তুর। জানালা দরজা কিছুই খোলেনি। শরীর ভালো যাচ্ছে না মার্জিয়ার। মার্জিয়া খুব সুফি মেয়ে। ঘর বাড়ি সবসময় ঝকঝক করে তার বদৌলতে। আজ পুরো ঘর একটা পরিত্যক্ত গুদামের চেয়ে কম লাগছে না। বাথরুম থেকে আওয়াজ পেল। মার্জিয়া দৌড়ে গেল। বেসিনের উপর ঝুঁকে হড়হড় করে বমি করছে মার্জিয়া। অন্তু দ্রুত বাহু চেপে ধরল মার্জিয়ার। কোনো মতে ধরে এনে বিছানায় শোয়ালো ওকে অন্তু। পাশে বসে বালিশ ঠিক করে দিয়ে লাইট জ্বালালো ঘরের। চারিদিকে বন জঙ্গলের মতো হয়ে আছে। অন্তু মাসেও একবার এই ঘরে ঢোকে না। চারিদিকের হাল দেখে অবাক হলো। মার্জিয়ার কপালে হাত চেপে বলল, কি হয়েছে আপনার? এত শরীর খারাপ, কিছু বলেননি তো? নিজেকে কি ভাবেন আপনি? আর আমাদেরই বা কি ভাবেন? আমরা কি আপনাকে খেয়ে ফেলার জন্য ওত পেতে আছি এমন মনে হয়? আপনার সাথে শত্রুতা করে 2-4 পয়সা পেলে তাও না হয় ভাবতাম, ভেবে দেখতাম আপনার সাথে শত্রুতা বজায় রাখা যায় কিনা। মার্জিয়া চুপচাপ চেয়ে রইল। মার্জিয়ার কাছে এমন নমনীয়তা আশা করা যায় না। আস্তে আস্তে তার চোখ ভিজে গলা ভেঙে এলো। ও গতকাল সকালে বাড়ি থেকে বের হয়েছে, এখনো পর্যন্ত কোনো খবর নেই, ফোন বন্ধ। অন্তুর চোয়াল শক্ত হলো। তা কাকে বলছেন? চেনেন আমাকে? আমার বাপ মা, আমি এই বাড়িতেই পাশের ঘরেই থাকি, তা জানেন আপনি? এসব পার্সোনাল কথা আমাদের অচেনাদের কাছে বলবেন না ভাবি। ক্ষতি করে বসলে তো আর উঠে আসবে না। গোপন কথা গোপনেই রাখুন। ভারী পা ফেলে বেরিয়ে এলো অন্তুর ঘর থেকে। বোরখা পরে বেরিয়ে যাবার সময় রাবেয়া হাই হাই করে উঠলেন। কোথায় যাচ্ছিস তুই অন্তু? এই অন্তু সোজা হেঁটে দরজার কাছে গিয়ে বলল, ডাকাতি করতে যাবে সঙ্গে? সাহস নেই অত তোমার? আমি বরং যাই। রাবেয়া দীর্ঘশ্বাস ফেললেন। অন্তু ভীষণ গম্ভীর, রাগ ও মেজাজ ভীষণ তিরিক্ষি। তিনি ভেবেছিলেন অন্তিক আজকের মধ্যে ফিরে আসবে, জানানো দরকার নেই কাউকে। অন্তুকে বললে তো তা তৎক্ষণাৎ আমজাদ সাহেবের কানে যাবে, একটা তামাশা হবে। খানিক বাদে অন্তু কঠিন মুখে একইভাবে ফিরে এলো। রাবেয়ার কোনো কথার জবাব দিল না। সোজা মার্জিয়ার রুমে গেল। পেছন পেছন দৌড়ে এলেন রাবেয়া। অন্তু মার্জিয়ার হাতে প্রেগন্যান্সি কিট ধরিয়ে দিয়ে বাথরুম অবধি এগিয়ে দিয়ে বলল,
যান, টেস্ট করে আসুন। মুখের দিকে চেয়ে থেকে সময় নষ্ট করবেন না, দ্রুত যান। রাবেয়া অবাক হলেন। অন্তু প্রেগন্যান্সি কিট কিনতে গিয়েছিল, বললেন, আমি তো কিছুই বুঝিনি মার্জিয়া। তা শিওর হলে তো আর আবার পরীক্ষা করার মতো উদ্ভট শখ জাগতো না আমার আম্মু। রাবেয়া চুপ রইলেন। একটু পর আবারও নিজেই বিড়বিড় করলেন, অন্তিক কোনো দিনও রাত বাইরে কাটায় না। অন্তু, আমার ভাল লাগতেছে না। কই গেছে? সন্ধ্যা লাগতে যাচ্ছে, এখনো আসলো না। অন্তু একবার তাকালো তার সরলা মায়ের মুখ পানে। তাকে ভীষণ ভয় পান রাবেয়া। অন্তু চোখে আশ্বস্ত করল। কিছু হয়নি, শান্ত হও। সন্ধ্যার পর আরও 2বার বমি করেছিল মার্জিয়া। অন্তু সোফার উপর ছিটিয়ে থাকা কাপড়গুলো ভাঁজ করে ঘরটা ঝাড়ু দিয়েছে। অন্তিক খুব খিটখিটে মানুষ। বিছানায় বসার সময় চাদরে হাত বুলিয়ে বসার অভ্যাস আছে। কিটের প্রেগন্যান্সি পজিটিভ এসেছে। তারপর বেশ কিছুক্ষণ নিঃশব্দে কেঁদেছে মার্জিয়া। রাবেয়া প্লেটে করে ভাত আনলেন। মার্জিয়া খেতে অস্বীকার করলো, রুচি নেই তার। অন্তু জিজ্ঞাসা করেছিল, নিজে টের পাননি শরীরে এই অবনতি দেখেও? মার্জিয়া সেসব এড়িয়ে কাতর স্বরে বলে, তোমার ভাই আসছে না কেন অন্তু? আমার ভালো লাগছে না এমনিতেই শরীরটা, তার উপর এই টেনশন। অন্তু মার্জিয়ার কাতর মুখ থেকে নজর ফেরায়, গম্ভীর স্বরে বলে, টেনশন না করুন, আব্বু মসজিদ থেকে আসলে বলছি কিছু একটা করা যাবে। আপনি চুপচাপ শুয়ে থাকুন, পারলে কিছু খেয়ে নিন। এই সময় নিজের সাথে সাথে আরেকটা প্রাণের যত্নে থাকতে হবে আপনাকে। রাবেয়া খুব জোর কয়েক লোকমা খাবার তুলে দিতে পারলেন মার্জিয়ার গালে। কেঁদে কেঁদে মুখ চোখ বসিয়ে ফেলেছে। দিন শেষে মেয়েটা অন্তিককে ভীষণ ভালোবাসে, এ চিরন্তন সত্য। অন্তু চলে এলো বাইরে। তার মাথায় বহু নেতিবাচক ভাবনা আসছিল। সেদিন একটা গুন্ডা ধরনের নোংরা লোকের সাথে কোথাও যাচ্ছিল অন্তিক। অন্তুর মাথা ভার হয়ে এলো। কি অধঃপতন অন্তিকের! আমজাদ সাহেবকে তার ছেলের ব্যাপারে এমন কথা কিভাবে বলা যায়? দিন দিন পারিবারিক পরিস্থিতি এতটাই সংকটাপন্ন হয়ে উঠছে কেন? আমজাদ সাহেব জামায়াত শেষে ফিরলেন। 2বার আব্বু বলে ডেকেও কিছু বলতে পারছিল না অন্তু। আমজাদ সাহেব গম্ভীর হলেন। কথা কেন এমন গলায় আটকাবে? স্পষ্ট কথা বলতে শেখাইনি আমি? চোর বা অপরাধীরা কথা বলতে গিয়ে হুমড়ি খায়। তুই কি সেরকম কিছু বলতে যাচ্ছিস? তোমার ছেলে কাল সকালে বেরিয়েছে, এখন অবধি বাড়ি ফেরেনি। মানে প্রায় 1.5 দিন হলো তার পাত্তা নেই বাড়িতে। আব্বু তুমি চিন্তিত না হও, সে বাচ্চা নয়, চলে আসবে। তবু তোমাকে জানানো প্রয়োজন বলে মনে করলাম আমি। শেষের দিকে অন্তু সামাল দেওয়ার ব্যর্থ চেষ্টা করে। আমজাদ সাহেব তসবি রেখে উঠে গিয়ে পুকুরের পাশে জানালাটা আটকে দিয়ে বললেন, বাচ্চা বোঝাচ্ছিস? আসলেই কি আমি এত দুর্বল আর অপদার্থ হয়ে উঠেছি যে ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিতে পারছি না আজকাল? তেমনটা নয়, কিন্তু একের পর এক যা হচ্ছে। এটাকেই তবে জীবন বলে অন্তু। যখন দেখবি জীবন সমতল রাস্তার বেশ আরামে গড়িয়ে গড়িয়ে দুলিয়ে দুলিয়ে চলছে, তখন বুঝবি তুই স্বপ্নে আছিস। অল্পক্ষণের মাঝে ঘুম থেকে জেগে উঠবি, কারণ বাস্তবতা হলো পাহাড় কেটে বানানো সরু রাস্তা, যার পদে পদে ঝাঁক, উঁচু নিচু খাদ, আর যে কোনো সময় জীবন নামক গাড়িটা উল্টে পড়ার সম্ভাবনা দিয়ে ভর্তি। এসব সেদিনই ভয় পাবো, আর আগে আমি মাটির তলায় শায়িত হয়ে যাব। অন্তু চেপে চোখ জোড়া বন্ধ করে ফেললো, বিড়বিড় করলো, প্লিজ আব্বু, প্লিজ চুপ করো, কিছু হয়নি, হবেও না। আমজাদ সাহেব বের হবার মুহূর্তেই অন্তু কোথা থেকে দৌড়ে এসে হাত চেপে ধরল হুড়মুড়িয়ে। আমজাদ সাহেব গোমরা মুখে বললেন, পাগলামি না করে ঘরে গিয়ে পড়তে বস। সেদিন পরীক্ষা দিয়ে এসে 2 দিন বেশ ফাঁকিবাজ করেছিস। আমি এখন ফিরে আসবো। আমিও এখনই ফিরে আসবো। একটু ঘুরে আসি চলো। ধমক দিলেন আমজাদ সাহেব। বড় হসনি? আর কবে বড় হবি? আমি কি শখে যাচ্ছি রে? পিছু নিতে হবে। আব্বু, তুমিই বলতে সন্তান বাপ মায়ের কাছে কোনো কালে বড় হয় না। সে আমি যত বড়ই হই, আমার বয়স যতটুকু বাড়ছে তোমারও বাড়ছে, সুতরাং তোমার তুলনায় আমি যা তাই রয়ে গেছি। কিন্তু ঠিক বলেছি না? অন্তু চাইল রসিকতার মাধ্যমে আব্বুর টেনশন কম করতে। আমজাদ সাহেব হার মানলেন। মৃদু ধমক দিয়ে বললেন, চাদর নিয়ে আয় যা, ঠান্ডা লাগে না? অন্তিকের দোকান বন্ধ পাওয়া গেল। পাশের দোকানদার জানালো কাল থেকে দোকানই খোলেনি। এরপর বেশ কিছুক্ষণ নীরব হয়ে দাঁড়িয়েছিল দুজন রাস্তার পাশে। অন্তু ঠিক বুঝতে পারছিল না আব্বুর অভিব্যক্তি। গম্ভীর মানুষদের এই এক সমস্যা, তাদের উত্তেজনা বা শান্তভাব সবই একরকম চুপচাপ। সে বুঝতে পারছিল না কি করে পরিস্থিতি সামাল নেওয়া যায়।
অন্তিক গতকাল বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে বেরিয়ে দোকানেই আসেনি, তাহলে কোথায় গিয়েছে? এখন কোথায় খুঁজবে ওকে? কোথায় যেতে পারে? অবচেতন মস্তিষ্ক থেকে থেকেই নেতিবাচক ভাবনা উকি মারছে। অন্তু ধমকে তাদের ভেতরে পাঠালো। আমজাদ সাহেব আচমকায় শক্ত করে চেপে ধরলেন অন্তুর বাম হাতখানা। অন্তুর মনে হলো সে এবার এই গোটা মহাবিশ্ব ব্রহ্মাণ্ড জয় করে ফেলতে পারবে নিমিষে। তাতে তার গায়ে একটুও আঁচড় লাগার সম্ভাবনা নেই। আর চোখ বুজে দুটো শ্বাস ফেলে বলল, আব্বু, তোমার ছেলের দুটো কলেজ লাইফের বন্ধুকে চিনি আমি, তুমিও তো চেনো। আব্বুর হাত ধরে রাস্তা পার হলো অন্তু। চাদরের এক প্রান্ত কাঁধ থেকে পড়ে গেছে। আমজাদ সাহেব অন্তুর হাত ছাড়লেন না, বরং বাম হাত দ্বারা চাদর কাঁধে তুলে নিয়ে একটা ধমক দিলেন। সর্দি লাগলে 1 পয়সা ওষুধ কিনে দেব না, মনে রাখিস। ভালোভাবে চাদর জড়িয়ে এনে গায়ে, ঠান্ডা কিন্তু কম নয় বাইরে। বন্ধুরাও এখন সংসারী হয়ে গেছে। পুরনো শিক্ষককে দেখে ব্যস্ত হয়ে পড়ল। আমজাদ সাহেব সকলের অনুরোধ নাকচ করে কেবল অন্তিকের খোঁজ করে বিদায় হলেন। সম্ভাব্য সকল জায়গায় খোঁজ করেও বিশেষ ফায়দা হলো না। এখনও অন্তিকের নম্বর দুটোই বন্ধ। দুজন রাস্তার পাশে উঁচু ফুটপাতের ধারে বসলো। অন্তুর বুক কাঁপছে। চুপচাপ বসে থাকা আব্বুর মনে কি বয়ে যাচ্ছে তা আন্দাজ করতে চাইল। খুব করে মনে হলো যদি সে ম্যাজিক জানতো তো এখনই অন্তিককে এনে সামনে দাঁড় করাতো, তারপর এক লহমায় ভেঙে দিত বাপ ছেলের মাঝের কঠোর দেয়ালখানা। বুকের ভার সহ্য হচ্ছিল না, অসহায় লাগছিল খুব। সে কেন পারে না আব্বুর পেরেশানির সহজ সমাধান হতে? সমস্যাগুলো তার নাগালের মাঝের হয় না কেন? বেশ কিছুক্ষণ দুজন চুপচাপ পাশাপাশি বসে রইল। রাস্তার ওপাশে ফুটপাতে ভাপা পিঠা বিক্রি হচ্ছে। আমজাদ সাহেব জিজ্ঞাসা করলেন, পিঠা খাবে? অন্তু তাকালো আব্বুর দিকে, অল্প হাসলো। মানুষটা বরাবর নিজেকে পাথর প্রমাণ করতে চেষ্টা করে, যেন এই জগতের কোনো ব্যথা বা উদ্বেগ তাকে কাবু করতে পারে না। দিন শেষে পরিবারের কর্তব্য পালন করতে গিয়ে এত এত জটিলতা এবং দেনা পাওনা ঘাড়ে করে বসে আছে, তবুও যেন মনে হয় না তার কর্তব্য সে ঠিকঠাক পালন করছে। অন্তু মাথা নেড়ে বলল, আব্বু। আনমনে বললেন আমজাদ সাহেব, থানায় একটা জিডি করলে হয় না? আমিও ভাবছি। থানায় একটা সাধারণ বিবরণী ডায়েরি করে দুজনে বেরিয়ে এসে থানার বাইরে দাঁড়ালো। আমজাদ সাহেব ফোন করলেন কাউকে। অন্তু ইশারায় জিজ্ঞেস করলে বললেন, মুস্তাকিনকে জানিয়ে রাখি। অন্তু আর কিছু বলল না। তার মনে হলো খুব শীঘ্রই সবকিছু ঠিক হয়ে যাবে, চিন্তা করার কারণ নেই। সে শুধুই এত বেশি বেশি ভাবছে। টিকিট কাউন্টারে টুকটাক ভিড়, রাজধানী শহর বলে কথা। হাতঘড়িতে সময় দেখলো জয়, 11:53 বাজে। সে ফ্ল্যাট থেকে বের হয়েছে 11:15টার দিকে। এরপর বিয়ার কিনতে গিয়ে দেরি হয়েছে। দৌড়ে বাসে উঠলো। এত রাতেও সবগুলো সিট বুক। তার জন্য একটা সিট রয়েছে একটা মেয়ের পাশে। মেয়েটা জানালার ধারে বসে আছে। জয় গিয়ে দাঁড়িয়ে কাঁধ থেকে ব্যাগ খুলতে মেয়েটা উঠে দাঁড়িয়ে খ্যাকম্যাক করে উঠল, একদম এখানে বসবেন না, আমি আপনার পাশে বসে যেতে পারবো না। এখানে বসবেন না আপনি, আমি বসতে দেব না। বাস ছাড়বে এক্ষুনি। জয় রাগ সামলে বলল, আর কোনো সিট ফিট ফাঁকা নেই? দুজনে বসার জন্য যথেষ্ট জায়গা আছে, দুটাই সিটে। আপনি বসেন, অসুবিধা হবে না। মেয়েটা কর্কশ সুরে জোরে করে চেঁচিয়ে উঠল, বললাম না আমি আপনার পাশে বসে যাব না, যেতে পারবো না কোনো ছেলে মানুষের পাশে বসে আমি, অন্তত রাতের জার্নি। চুপ কর ছেলে, চুপ চুপ থাক শালির মেয়ে। সকলে উঠে দাঁড়ালো। হেল্পার এগিয়ে এলো। জয় দাঁত খিচে বলল, এই চেংড়ি নাম, তুই নাম, নেমে যা বাস থেকে। মেয়েটা কেঁপে উঠল। জয় আঙ্গুল নাচে ইশারা করলো, বের হ সিট থেকে, বের হ, এই বের হ, নাম যা। তোর সিটের মায়েরই চুদি, তুই আমার পাশে দু, তোরে আমি বসে যেতেই দিব না। মেয়েটা কিছু বলতে নিলে জয় ঠোঁটে আঙ্গুল চাপলো। চুপচাপ নেমে দাঁড়া, নয়তো একটা লাথি মেরে নামিয়ে দেব। পরে যাবি, মাজা টাজার নকশাটা পাল্টে যাবে। হেল্পার কিছু বলতে আসলে জয় থামালো। তুই চুপ থাক, ওইদিকে সরে দাঁড়া। ওকালতি করতে আসলে বাসটা পিছন দিয়ে ভরে দেবো একদম, শালা। মেয়েটার দিকে ফিরে বলল, শালি ভদ্রতা মারাও, ভদ্রতা শিখাও আমারে। যে মাগি ছেলের পাশে বসে যেতে পারে না, সে রাত 12টার সময় একা যাতায়াত করে। হে পাগলে থাপায় আমারে, ভাতের বদল কি খই খাই? ভদ্রতাকে কোনো মতে সম্মান দিতে ইচ্ছা করলে ভদ্র সমাজ বিষয়টা হজম হয় না আমার। তোরে দেখে লাগতেছে না তুই কোনো বিপদে পড়েছিস। তার মানে স্বেচ্ছায় রাত দুপুরে একা সফর করে বেরোস, আর ছেলে মানুষের পাশে বসতে পারো না। তোর মতো বালডারে লাড়ে কোন শালা? আমারে দেখলে কি বাল বেটা মনে হয় যে তোর পাশে বসলে সুরসুরি উঠে যাবে? সুশীল নারী তুমি না শালি আমার, নাটক। তোরে আমি সিনেমা দেখাই, দাঁড়া।
পকেট থেকে মানিব্যাগ বের করে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।